তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ প্রথম যে অনার্সের পেপারটি আছে পলিটিক্স ইন ইন্ডিয়া 2, এই পেপারের মডিউল 1 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা ও রাজনৈতিক চেতনার বিকাশ আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বোঝো। প্রথমে ইন্ট্রোডাকশান। ভারতীয় সমাজ কাঠামো ও রাজনীতিতে উপজাতি বা আদিবাসীদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার প্রায় 8.6% হল উপজাতি সম্প্রদায়। স্বাধীনতা লাভের পূর্বে এই সম্প্রদায় সামাজিকভাবে বিচ্ছিন্ন, অবহেলিত এবং শোষিত থাকলেও স্বাধীনোত্তর গণতান্ত্রিক ভারতে তাদের রাজনৈতিক চেতনার অভূতপূর্ব বিকাশ ঘটেছে। বর্তমান ভারতের রাজনীতিতে তারা কেবল আর নিষ্ক্রিয় দর্শক বা সাধারণ ভোটার নয়, বরং নিজেদের অধিকার ও পরিচিতি প্রতিষ্ঠায় এক অত্যন্ত সক্রিয় রাজনৈতিক শক্তি। এবারে মূল যে বিষয়বস্তু প্রশ্নের, যে আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতিদের ভূমিকা ও রাজনৈতিক চেতনার বিকাশ, এই পোর্শনটা এবার দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে কি? প্রথম পয়েন্ট হচ্ছে সাংবিধানিক রক্ষা কবচ ও রাজনৈতিক অংশগ্রহণ। সংবিধান প্রণেতারা উপজাতিদের মূল স্রোতে ফিরিয়ে আনতে পঞ্চম ও ষষ্ঠ তফসিলে বিশেষ গুরুত্ব দিয়েছেন। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রাজনীতিতে তাদের সরাসরি অংশগ্রহণের প্রথম ধাপ ছিল। পরবর্তীতে 1996 সালে পেশা আইনের মাধ্যমে, দেখছো পেশা আইনের পুরো নাম পঞ্চায়েত এক্সটেনশন অফ শিডিউল এরিয়া আইনের মাধ্যমে স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থায় উপজাতিদের স্বায়ত্তশাসনের অধিকার তাদের তৃণমূল স্তরে মানে একদম গ্রাসরুট, তৃণমূল পার্টির কথা এখানে বলছে না, তৃণমূল স্তরে রাজনৈতিক চেতনাকে গভীরভাবে শক্তিশালী করেছে। তারপর হচ্ছে পরিচিতি সত্তার রাজনীতি। এখানে কি বলা হচ্ছে পরের পয়েন্টে, আধুনিক রাজনীতিতে উপজাতিদের চেতনার একটি বড় দিক হলো পরিচিতি সত্তার রাজনীতি। নিজেদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য রক্ষার তাগিদে তারা সংগঠিত হয়েছে। এই জাতিসত্তার চেতনার উপর ভিত্তি করেই একসময় ঝাড়খণ্ড, ছত্তিশগড় বা উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও মিজোরামের মতো স্বতন্ত্র রাজ্যের দাবি উঠেছিল এবং দীর্ঘ আন্দোলনের পর তা বাস্তবায়িত হয়েছে। এটি তাদের রাজনৈতিক সংঘবদ্ধতার উৎকৃষ্ট উদাহরণ। তারপরে কি বলা হচ্ছে, আঞ্চলিক রাজনৈতিক দলের উত্থান। উপজাতি রাজনৈতিক চেতনার বিকাশের ফলে ভারতে বেশ কিছু উপজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দলের জন্ম হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অসমের বিপিএফ বা মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট এর মতো দলগুলি উপজাতিদের স্বার্থকে রাজ্য ও জাতীয় রাজনীতিতে জোরালোভাবে তুলে ধরেছে। বর্তমান জোট রাজনীতির যুগে অনেক ক্ষেত্রে এই দলগুলি সরকার গড়তে কিং মেকারের ভূমিকা পালন করছে। তারপর হচ্ছে জল, জমি, জঙ্গলের অধিকার আন্দোলন। উপজাতিদের জীবন ও জীবিকার মূলত অরণ্য ও প্রকৃতি কেন্দ্রিক, কিন্তু আধুনিক উন্নয়নের নামে শিল্পায়ন, খনি খনন, বৃহৎ বাঁধ নির্মাণের ফলে তারা ব্যাপকভাবে নিজেদের বাস্তবিটা থেকে উচ্ছেদ হয়েছে। এর প্রতিবাদে নর্মদা বাঁচাও আন্দোলন থেকে শুরু করে উড়িষ্যায় দেখো নিয়মগিরি পাহাড় আন্দোলন, সর্বত্রই উপজাতিদের স্বতঃস্ফূর্ত রাজনৈতিক প্রতিরোধ দেখা গেছে। 2006 সালে ঐতিহাসিক অরণ্য অধিকার আইন তাদের এই নিরন্তর রাজনৈতিক সংগ্রামেরই একটি বড় ফসল। তারপর ভোট ব্যাংক রাজনীতি ও জাতীয় রাজনীতিতে প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, বর্তমান ভারতের মূলধারার রাজনৈতিক দলগুলি
যেমন কংগ্রেস, বিজেপি, অন্যান্য উপজাতিদের একটি ঐক্যবদ্ধ ভোট ব্যাংক হিসাবে বিবেচনা করে। উপজাতি অধ্যুষিত রাজ্যগুলিতে জয়লাভের জন্য প্রতিটি দল বিশেষ উপজাতি দরদি ইশতেহার প্রকাশ করে। ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ অর্থাৎ রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুর মতো একজন আদিবাসী নেত্রীর নির্বাচন উপজাতি সমাজের রাজনৈতিক ক্ষমতায়ন ও জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব বৃদ্ধির একটি বড় প্রতীকী প্রমাণ। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, উপসংহার দিতে হবে। পরের প্রশ্ন দেখো, উপ আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো? ভারতের রাজনীতিতে এর প্রভাব। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমেই ভূমিকা। ভারতের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চর্চিত বিষয় হলো উপ আঞ্চলিকতাবাদ। যখন কোনো একটি বৃহত্তর রাজ্যের অভ্যন্তরে অবস্থিত একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষ নিজেদের আলাদা ভাষা, সংস্কৃতি বা অর্থনৈতিক বঞ্চনার অনুভূতির ভিত্তিতে রাজনৈতিক স্বায়ত্তশাসন বা একেবারে পৃথক রাজ্যের দাবি তোলে, তখন তাকে উপ আঞ্চলিকতাবাদ বলা হয়। আঞ্চলিকতাবাদ যেখানে সমগ্র রাজ্যের স্বার্থ রক্ষার কথা বলে, উপ আঞ্চলিকতাবাদ সেখানে রাজ্যের ভেতরে কোনো একটি ক্ষুদ্রতর অংশের নিজস্ব পরিচিতি ও অধিকার আদায়ের লড়াই। এবার কি বলা হচ্ছে দেখো, ভারতের মতো বৈচিত্র্যময় এবং বিশাল দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অসমতা থেকেই মূলত এই প্রবণতার জন্ম হয়। তারপরে কি, ভারতের রাজনীতিতে উপ আঞ্চলিকতাবাদের প্রভাব। এখানে কি বলা হচ্ছে, ভারতের রাজনীতিতে উপ আঞ্চলিকতাবাদের প্রভাব। এখানে বলা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে পৃথক রাজ্যের দাবি ও আন্দোলন। প্রথম পয়েন্ট, উপ আঞ্চলিকতাবাদের সবথেকে বড় রাজনৈতিক প্রভাব হলো পৃথক রাজ্যের দাবি। যখন কোনো অঞ্চলের মানুষ মনে করেন যে রাজ্য সরকারের দ্বারা তারা শোষিত বা অবহেলিত হয়, তখন তারা আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি, অসমের বড়োল্যান্ডের দাবি, মহারাষ্ট্রে বিধব রাজ্যের দাবি কিংবা উত্তরপ্রদেশে হরিত প্রদেশ গঠনের দাবি। অতীতে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি এই উপ আঞ্চলিকতাবাদের একটি সফল রূপ। তারপর হচ্ছে নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভব। উপ আঞ্চলিক আন্দোলনগুলি থেকে প্রায়শই নতুন রাজনৈতিক দলের জন্ম হয়। এই দলগুলি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলের মানুষদের আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়লাভ করে এবং রাজ্য ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ গোর্খাল্যান্ড আন্দোলনের ফলে গোর্খা মুক্তি মোর্চা, বড়োল্যান্ড আন্দোলনের ফলে বড়োল্যান্ড পিপল ফ্রন্ট বা বিপিএফ এর মতো দলগুলির উত্থান ঘটেছে, যা অনেক সময় জোট সরকার গঠনে কিং মেকারের ভূমিকা পালন করে। তারপর হচ্ছে উন্নয়নের বৈষম্য তুলে ধরা ও নীতি নির্ধারণে প্রভাব। উপ আঞ্চলিকতাবাদ অনেক সময় রাজ্যের ভেতরে অর্থনৈতিক বৈষম্যকে জাতীয় স্তরে তুলে ধরতে সাহায্য করে। অনুন্নত অঞ্চলগুলি লাগাতার আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে সেই অবহেলিত এলাকার জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বা উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে। এর ফলে সামগ্রিক উন্নয়নের বিকেন্দ্রীকরণ ঘটে। তারপর কি, স্বশাসিত পর্ষদ গঠন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অনেক ক্ষেত্রে পৃথক রাজ্যের দাবি সরাসরি মেনে নেওয়া সম্ভব না হলে সরকার উপ আঞ্চলিকতাবাদী গোষ্ঠীগুলিকে শান্ত করতে স্বশাসিত পর্ষদ গঠন করে। যেমন দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা আসামে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল। এর ফলে স্থানীয় স্তরে গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে এবং স্থানীয় মানুষ নিজেদের শাসনভার নিজেরাই পরিচালনা করার সুযোগ পায়। তারপর হচ্ছে আইন শৃঙ্খলার সমস্যা ও জাতীয় সংহতির প্রতি চ্যালেঞ্জ। এখানে কি বলা হচ্ছে দেখো, উপ আঞ্চলিকতাবাদী আন্দোলনগুলি সবসময় শান্তিপূর্ণ হয় না। অনেক সময় উপ আঞ্চলিকতাবাদ থেকে
বিচ্ছিন্নতাবাদ, হিংসা, ধর্মঘট এবং অর্থনৈতিক অবরোধের সৃষ্টি হয়। এটি রাজ্যের স্বাভাবিক জনজীবন ও অর্থনীতিকে ব্যাহত করে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যখন এই পরিচয়ভিত্তিক রাজনীতিকে ইন্ধন যোগানো হয়, তখন তা ভারতের অখণ্ডতা ও জাতীয় সংহতির প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করবে। তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স অনার্সে ভালো নম্বর পেতে চাও, অবশ্যই তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো।